হ্যালো এভরিওয়ান, আইনুল রিজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা লেটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই বিষয়গুলো নিয়ে টেন্সের আগ পর্যন্ত টেন্সের আগের বেসিকটা নিয়ে আমি আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে প্রথম ক্লাস 1-এ কতগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে যে বিষয়গুলো একটা স্টুডেন্টকে বেসিকে থেকে টেন্সের আগের বেসিক থেকে টেন্স পর্যন্ত নিয়ে চলে যাবে। টেন্সের আগের বেসিক বলতে টেন্স শিখতে গিয়ে যে সকল জিনিস লাগে, এরপরে টেন্সটা কি কাজে লাগবে। টেন্সটা যদি কোনো স্টুডেন্ট না পারে ওই স্টুডেন্টটাকে কোনোভাবেই ভালো বানানো সম্ভব না। এই জন্য সর্বপ্রথম যে আমি সিম্পল একটা ধারণা দিই। লেটার মানে কি? বর্ণ। বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া আছে। আমার বক্তব্য হলো এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত কয়টা লেটার? কয়টা? 26টি। কয়টা? 26টির প্রত্যেকটিকে একটি লেটার বলে। কি শিখলাম? এ থেকে জেড পর্যন্ত কয়টা? 26টি। প্রত্যেকটিকে একটি লেটার বলে। এ একটা লেটার, বি একটা লেটার, কে একটা লেটার, পি একটা লেটার। তার লেটার এতটুকু বুঝতে চলবে একটা স্টুডেন্টের বেসিক ধারণা। কোনো রকম স্টুডেন্টকে টেন্সে নিয়ে যা ফেলাইতে পারলে বাকিগুলো সে নিজেই পড়তে পারবে, নিজেই সে ভালো হয়ে যেতে পারবে। লেটার শিখলাম, এরপর কি শিখবো আমরা? ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড মানে শব্দ। কোন শব্দ? এই যে শব্দ করলাম, এইটা শব্দ করতেছে, এইটা না, কতগুলো লেটার। পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাকে ওয়ার্ড বলে। যেমন বীর পাশে ও, তার পাশে ও, তার পাশে কে? বীর পাশে ও, ওর পাশে ও, তারপরে কে? কি হলো? অর্থ আছে। এটা অর্থ কি? বই। অর্থ কি? এটা বুক মানে বই। অতএব এটা একটা ওয়ার্ড। CAT, ক্যাট মানে কি? ক্যাট মানে বিড়াল। এটা একটা কি আছে? অর্থ আছে। অতএব এটা একটা কি? ওয়ার্ড কি শিখলাম? কতগুলো লেটার পাশাপাশি বসে কি হবে? যদি কোনো অর্থ প্রকাশ করে, অর্থ না থাকলে এটা ওয়ার্ড হবে না। এই ওয়ার্ড শিখলাম। এরপর আমরা কি শিখবো? লেটার শিখলাম, ওয়ার্ড শিখলাম। এখন আমরা শিখবো সেন্টেন্স। শিখি সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স মানে বাক্য। তাহলে কতগুলো? এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটিকে, এই 26টির প্রত্যেকটিকে এক একটা লেটার বলে। আর লেটারগুলো একত্রিত হলে কি হয়ে যায়? ওয়ার্ড হয়ে যায়। তবে অর্থ থাকতে হবে। আর সেন্টেন্স কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। কি লিখলাম? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, অল্প একটু প্রকাশ করে, যে আমি
ভাত, চুপ করে আস। আমি বাজারে, আর কিছু বলতেছে না। আমি বই, আর কিছু বলে না। তাহলে পুরোপুরি ভাবটা প্রকাশ পাইতে গেলে তাকে কি করতে হবে, যে আমি বই যদি পড়ি লেখে তাহলে পুরো অর্থটা প্রকাশ পাইলো। তাহলে আমি মনের ভাবটা পুরোপুরি প্রকাশ হলো, আমি বই পড়ি, আই রিড। রিডের সাথে কি হবে, আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই তখন অনেক সময় আইএনজি দিয়ে দিই, যে আই রিডিং বুক। তেমন ওই স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট বলতে স্যার এটা ভুল হইলো, অনেক স্টুডেন্ট আবার বলতে পারেই না, বুঝেও না। তো অনেক সময় দেখা যায় আমি এটাতে বেসিকটা টেস্ট করি, না আই রিড বুক। কেন রিড হলো, রিডের সাথে আইএনজি হলো না, অ্যামিজার লাগলো না, অনেক সময় শ্যাল উইল লাগলো না। অনেক স্টুডেন্ট এই প্রশ্ন করে, এই প্রশ্নগুলো দেওয়ার জন্য আমি আমার টেন্সটার ডিটেলস পড়াবো। বেশি দিন সময় লাগবে না, জাস্ট লাগে থাকা। ডেইলি একটা করে ভিডিও যাবে, একটা করে ভিডিও গেলে 20-25 দিনের মধ্যে স্টুডেন্টের বেসিক তৈরি হয়ে যাবে। সে বই পড়তেছে, সে বই পড়তেছে, এগুলো এখন বুঝাইতে পারবো না। হি ইজ পড়াইনিতে কি রিড, রিডের সাথে আইএনজি, কি পড়তেছে, বই পড়তেছে, বুক। হি ইজ রিডিং বুক। আমি বই পড়ি, আই রিড বুক। এই হলো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে, সেন্টেন্স বলে। সেন্টেন্স আমাদের এতটুকু হলে আপাতত চলে, পরে দেখা যাবে সেন্টেন্সের প্রকারভেদগুলো। আমরা সেন্টেন্সের প্রকারভেদ পরে শিখবো। সেন্টেন্সের পরে আমরা কি শিখবো, ভার্ব। কি শিখবো, ভার্ব। ভার্ব শিখি, ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সাবজেক্ট অবজেক্ট শিখবো না আমরা। ভার্ব মানে ক্রিয়া। আমি স্টুডেন্টদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি আমি এভাবে পড়াই, যে ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু ওরাকেই ভার্ব বলে। ভার্ব মানে ক্রিয়া, আর ক্রিয়া মানে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু করাকেই ভার্ব বলে। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু করাকেই ভার্ব বলে। একটা শব্দ করলাম, এটা একটা ভার্ব, লিখতেছি এটাই ভার্ব, কথা বলতেছি এটাই ভার্ব, বোঝানোর চেষ্টা করতেছে এটাই ভার্ব, স্টুডেন্টরা ভিডিও দেখে দেখে বোঝার চেষ্টা করতেছে এইটাও একটা ভার্ব। তার মানে ভার্ব কতগুলো, ভার্বটা হলো যে ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু করাকেই ভার্ব বলে। যেমন গো একটা ভার্ব, গো একটা ভার্ব। তারপরে কাম একটা ভার্ব, সি একটা ভার্ব, ইট একটা ভার্ব। অসংখ্য ভার্ব আছে, যে কোনো গ্রামার বইয়ে এগুলো লেখা আছে। ভার্বের কতগুলো ফর্ম আছে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তারপরে এখানে আমি ক্লিয়ার করে দিই, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মকে সংক্ষেপে আমি ভার্ব 1 বলি বোঝানোর সুবিধাতে, পাস্ট ফর্মকে ভার্ব 2 বলি, আর পাস্ট পার্টিসিপলকে ভার্ব 3 বলি। তাহলে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, সি, স, সিন, ইট, এট, ইটেন। বাংলাগুলো বলি, গো মানে যাওয়া, গো অ্যান্ড গন, এভাবে পড়বে স্টুডেন্ট, যেভাবে পড়বে শিখ মুখস্থ করবে, বলবে গো মানে যাওয়া, গো অ্যান্ড গন, কাম মানে আসা, কাম কেম কাম, সি মানে দেখা, সি সো সিন, ইট মানে খাওয়া, ইট এড ইটেন, প্লে মানে খেলা করা, প্লে প্লেড, প্লেড, প্লে প্লেড, প্লেট। তাহলে কি শিখলাম আমরা, কোনো কিছু করাকেই ভার্ব বলে। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু করাকেই ভার্ব বলে। ভার্বের কতগুলো, যেমন গো একটা ভার্ব, কাম একটা ভার্ব, সি একটা ভার্ব, ইট একটা ভার্ব, প্লে একটা ভার্ব। এগুলো কতগুলো ভার্বের ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলো বর্তমানটা, আর পাস্ট ফর্ম মানে অতীতটা। পাস্ট পার্টিসিপল এগুলো কোন কাজে লাগে, প্যাসিভ ভয়েসে, প্যাসিভ মুডে কাজে লাগে এগুলা। এরপরে প্রেজেন্ট পারফেক্টও কাজে লাগে। তো দেখা যায় এগুলো আস্তে স্টেপ বাই স্টেপ আমি বলবো স্টুডেন্টদেরকে। তাহলে প্রেজেন্ট ফর্ম কি শিখলাম, গো,
কাম, সি, ইট, প্লে এগুলো প্রেজেন্ট ফর্ম, আর এগুলো পাস্ট ফর্ম, আর এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের কয়টা ফর্ম? 3টে ফর্ম। বারবার বলতেছি কেন, কারণ আছে, কোনো কিছু কটাকেই ভার্ব বলে। এগুলো একবারে তারা মুখস্থ করবে স্টুডেন্ট, এমন ভাবে মুখস্থ করবে তার মুখের মধ্যে আটকাবেই না, যে গো মানে দেওয়া, গো অ্যান্ড গন, কাম মানে আসা, কাম কেম কাম, সি মানে দেখা, সি সো সিং, ইট মানে খাওয়া, ইট এট ইটেন, প্লে মানে খেলা করা, প্লে প্লেড প্লেড। এভাবে যদি বলতে পারি, এই ভাবগুলো সে কাজে লাগাইতে পারবে। তাহলে আমরা কি শিখলাম? ভার্ব শিখলাম। ভার্বের পরে কি শিখবো? ভার্বের পরে কি শিখবো? সাবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা। ম্যাক্সিমাম স্টুডেন্টকে তখন জিজ্ঞাসা করি বাড়ির কর্তাকে, বলে আমার বাবা। রান্নাঘরের কর্তাকে? আম্মা। আর ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো তুমি, বা 8-এ পড়ো, এইটে পড়ে কর্তাকে? আমি। তাহলে কি বলে? যে তাহলে এখন আমি বলি, বুক সাজায় বলি আমার মতো করে, যেই কাজ করে সে সেই কাজের কর্তা। অনেক সময় বলি যে দেখো তোমার বাবা বাড়ির কর্তা হইলো, রান্নাঘরের কর্তা কিন্তু মা। আবার পড়ো, পড়াশোনা করো, এটা কর্তা কিন্তু তুমি। তাহলে দেখা যায় যে যেই কাজ করে সে সেই কাজের কর্তা বা সাবজেক্ট। আমরা কর্তা লিখবো না, আমরা বলে যে যেই কাজ করে সে সেই কাজের সাবজেক্ট। কর্তা লিখতে গেলে আবার এটা নিয়ে আরেক মাথা, যে যেই কাজ করে সে সেই কাজের সাবজেক্ট। যেমন সে আমাকে সাহায্য করে, এখানে সে হলো সাবজেক্ট। আর সাহায্য করা মানে কোনো কিছু কটাকে কি বলে? ভার্ব বলে। কোনো কিছু কটাকে ভার্ব বলে। তাহলে আমরা কি শিখলাম? এতক্ষণে সাবজেক্ট শিখলাম, যে যেই কাজ করে সে সেই কাজের সাবজেক্ট, আর কোনো কিছু কটাকেই ভার্ব বলে। এই দুইটা জিনিস শিখলাম। আবার দেখি, আমরা অপেক্ষা করতেছি। এখানে অপেক্ষা কে করতেছে? আমরা। এটা হলো সাবজেক্ট। আমরা সাবজেক্ট। কি করতেছি? অপেক্ষা করতেছি। এটা হলো ভার্ব। কোনো কিছু করাকে ভার্ব বলে। সাবজেক্ট এবং ভার্ব আমার মনে হয় স্টুডেন্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি শিখবো? অবজেক্ট। কি শিখবো? অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট বুঝতে গেলে স্টুডেন্টের ভার্ব সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। এই জন্য বলছিলাম যে ভার্ব কি জন্য, কি কাজে লাগে। ভার্বটা গেলে কোনো কিছু কটাকেই ভার্ব বলে। অবজেক্ট বুঝতে গেলে ভার্বকে কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে, কোনটা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাকে অবজেক্ট বলে। আমি ক্লিয়ার করে দেই যে সে বই পড়ে। এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো কোনো কিছু করাকেই ভার্ব বলে। তাহলে পড়ে হলো ভার্ব। তাহলে কি পড়ে হলো ভার্ব। এটাকে কি দ্বারা প্রশ্ন করি? পড়ে লিখি, পড়ে লাগলাম। এর সামনে কি দ্বারা প্রশ্ন করি? কি পড়ে? উত্তর কি আসছে? বই। তাহলে বই হলো অবজেক্ট। বই হলো অবজেক্ট। আর যে যেই কাজ করে সে সেই কাজের কি? সাবজেক্ট। তাহলে আমরা কি শিখে পেলাম? সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। আবার দেখাচ্ছি। যেমন আমি রফিকুলকে পড়াই। পড়াই বলতে কোনো কিছু করি, এটা ভার্ব। এটা ভার্ব। কাকে পড়াই? কি পড়াই? উত্তর আসতেছে না। কাকে পড়াই? রফিকুলকে। এটা হলো অবজেক্ট। বলছিলাম ভার্বকে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমি তো কাজ করি, এটা সাবজেক্ট। কি শিখলাম? সাবজেক্ট শিখলাম। যে যেই কাজ করে সে সেই কাজের সাবজেক্ট। ভার্ব কাকে বলে? কোনো কিছু করাকেই ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? এই ভার্বটাকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই, আসলে পড়ার একটা ধারা আছে। আমি এখন একটু টেন্স সম্পর্কে অল্প একটু ধারণা দিয়ে দিব। টেন্স চলে যাওয়া যায় একদিনেই। আমি যদি একটা লেন্দি করতে চাই, কেউ যদি একটা ক্লাসকে লেন্দি করতে যায়,
কেউ যদি একটা ক্লাসকে লেন্দি করতে চায়, যে বুঝাইতে চেষ্টা করে, তাহলে টেন্সে নিয়ে আসতে মানে স্টুডেন্টকে আমি লং টাইম সময় লাগাবো। টেন্সে আনতে গেলে আরো 20 দিন পড়ানো সম্ভব, কিন্তু আমার ধারণা আমি এইভাবে পড়াই, টেন্সে যদি একটা স্টুডেন্টকে নিয়ে আসতে পারি আর টেন্সটা তাকে বুঝাই দিতে পারি, বাকিগুলো সে নিজেই পড়বে, অনেকগুলো নিজেই পড়ে ফেলবে। যেমন আমি সাবজেক্ট অবজেক্ট পার্টস অফ স্পিচে অনেক সময় অ্যাডভার্ব কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, এগুলো নিয়ে ডিটেলস পড়ে দিকে 6 মাস শেষ, এদিকে স্টুডেন্টের অবস্থা খারাপ, সিলেবাস কমপ্লিট হবে না। এই জন্য আমি বলি যে আমি টেন্স মানে কি, কালো না কাল, টেন্স মানে কাল। টেন্স কাকে বলে? কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে। কোনো কাজ সংঘটিত সময়কেই টেন্স বলে। টেন্স বলে এতটুকুই বোঝা যাবে। যেমন আমি ঢাকা বাস করেছিলাম, আমি ঢাকা বাস করেছিলাম, এটা আমি একটা সময়, এটা আমার অতীতের সময় নির্দেশ করতেছে। কিংবা আমি এখন ইংরেজি শিখাইতেছি, বা আমি ইংলিশ স্টুডেন্টকে ইংরেজি শিখাইতেছি, এটা একটা বর্তমানে কাজ চলতেছে। টেন্সটা এই জন্য অবস্থা, কাজের অবস্থার উপর ভিত্তি করে টেন্স 3 প্রকার আমি বোঝাচ্ছি। টেন্সের প্রকারভেদ, টেন্স 3 প্রকার, যথা কি কি? 1 নম্বরে হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। বর্তমান কাল বলতে বোঝাচ্ছে বর্তমানে কোনো কাজ সংগঠিত হয়। যেমন বর্তমানে আমি পড়াইতেছি, আমি ইংরেজি পড়াইতেছি, আমি ইংরেজি পড়াইতেছি, বা স্টুডেন্টরা ইংরেজি শিখতেছে, এটা বর্তমানের কাজ, এটা বর্তমানের কাজ। তার মানে কি শিখলাম আমরা? বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ সংঘটিত হয়, বর্তমানে কোনো কাজ সংঘটিত হয়। এতটুকু বুঝতে চলবে স্টুডেন্টস। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। কয় প্রকার? প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এটা তো আমি আসতেছি, এখন আমি পাস্ট টেন্স পড়ি। কি টেন্স পড়বো? পাস্ট টেন্স। 2 নম্বরে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। কি কাল? অতীতকাল। পাস্ট টেন্স মানে অতীতকাল। তার মানে অতীতে কোনো কাজ, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল। যেমন আমি এখন একটা বাক্য বলি, আমি আমি তাকে সাহায্য করেছিলাম। আমি তাকে সাহায্য করেছিলাম অতীতে। ইংরেজিটাকে দিয়ে দিই, আই হেল্পড হিম। আমি তাকে সাহায্য করেছিলাম। এরপরে আমরা কোথায় যাব? ফিউচার টেন্স। ফিউচার টেন্স 3 নম্বর, এটা ফিউচার টেন্স। ভবিষ্যৎ বোঝা যাচ্ছে। ভবিষ্যৎ মানে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে। যেমন আমি ঢাকায় যাব, আমি ঢাকা যাব। এই হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, বর্তমানে কোনো কাজ সংঘটিত হয়, যেমন আমি পড়াইতেছি। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল, যেমন আমি ঢাকা বসবাস করেছিলাম। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, যেমন আমি ঢাকা যাব, বা আমি
অনেকে সে যে যেখানে যাবে পড়াশোনা করতে, অনেকে বাইরে চলে যাবে, ইউরোপে যাবে, অনেকে চেষ্টা করতেছে। হ্যাঁ, এইগুলাই হলো টেন্স। ক প্রকার হলো? 3 প্রকার টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অল্প 1 মিনিটের মধ্যে 12 প্রকার টেন্স বলতে প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার, যথা প্রেজেন্ট, indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense। এই হলো প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট লিখতে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। এরপর আমরা যদি ইজিভাবে লিখি একটু, যেমন পাস্ট টেন্স, পাস্ট টেন্সও 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার। এগুলো লিখে দিতে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা যদি লিখি ফিউচার টেন্স, সেম ফিউচার টেন্স কয় প্রকার? 4 প্রকার। জাস্ট খালি টেন্সের নামগুলো চেঞ্জ হবে, বাকিগুলো সবই ঠিক থাকবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো 3 4 12 প্রকার টেন্স। 12 প্রকার টেন্স। অনেক সময় স্টুডেন্ট বলে 3 4 10 হয় কখন, আর বুঝে না। 3 4 10 হয় কখন, মাথায় কাজ করে না। 3 4 10 হয় কখন? যখন ভুল হয়। যখন কি হয়? ভুল হয়, তখন 10 হয়। আমার আলোচনা, আমার বলার উদ্দেশ্য হলো এই যে টেন্সগুলো 12 প্রকার টেন্স, প্রথম থেকে চেষ্টা করলাম প্রকারভেদগুলো বোঝার জন্য। স্টুডেন্ট একদম ছোটস্থ মুখস্থ থাকবে, প্রেজেন্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স কত প্রকার, ফিউচার টেন্স কত প্রকার। এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা প্রতিটা টেন্স আলাদা আলাদাভাবে 1-2টা করে টেন্স আমি দিয়ে টেন্সটা দ্রুত শেষ করে ফেলবো। টেন্সই শুধু বেসিক না, আর অনেক কিছু শেখার আছে। রাইট ফ্রম ভয়েস অনেক দিন সময় লাগবে, অনেক কয়েকটা সময় লেগে যাবে আমাদের। আরও ভয়েস আছে। আমরা চেষ্টা করব বেসিকটা যত দ্রুত সম্ভব শিখেই শেষ করেই আমরা স্টুডেন্টটা সিলেবাসে চলে যাবো। 6 তার সিলেবাসে চলে যাবে, 7কে তার সিলেবাসে নিয়ে যাবো, 8কে তার সিলেবাসে নিয়ে যাবো, ইন্টারমিডিয়েটকে তার সিলেবাসে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য তো সবাই আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম।